আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আসলে সময়ের অভাবে সেভাবে সময় বের করতে পারছি না, যার কারণে ভিডিও করতে পারছি না, আপনাদের সাথে কিছু ব্যাপার আলোচনাও করতে পারছি না। অনেকে অনেক ধরনের অনেক কিছু জানতে চাচ্ছেন, সেগুলো আসলে বলা সম্ভব হচ্ছে না। আর তার চেয়ে আর একটা বড় কথা হচ্ছে, প্রচুর ঠান্ডা পড়তেছে। এই ঠান্ডার কারণে আসলে বাইরে বের হতে ইচ্ছা হয় না। অনেক ঠান্ডা, সকালবেলাতে 4 ডিগ্রি সেলসিয়াস ছিল টেম্পারেচার। এখন একটু বাইরে হাঁটতে বের হলাম, এখন প্রচুর ঠান্ডা লাগছে, হাত পুরো হাত পা পাথর হয়ে আসছে। তারপরে একটু বাইরে হাঁটাহাঁটি করছি, কারণ আমি এখন যেখানে আছি দেখেন আমার পিছনে, এটা হচ্ছে স্টেডিয়াম। এটা নিউজিল্যান্ডের ন্যাশনাল স্টেডিয়াম, ইডেন পার্ক স্টেডিয়ামে কালকে একটা বড় ম্যাচ হবে রাগবির। তো অনেক লোক সমাগম, স্টেডিয়ামটাকে অনেক গোছাচ্ছে আর কি, কালকের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো একটু বাইরে হাঁটাহাঁটি করছি, এগুলো দেখছি, তো ভাবলাম এখন আপনাদের সাথে একটু কথা বলি। তো আপনাদের সাথে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নিউজিল্যান্ডে বাংলাদেশিদের কি কি ধরনের কাজের ভিসা হয়, কি কি সেক্টরে কাজের ভিসা হয় মূলত, আর মূলত বাংলাদেশিরা কোন কোন কাজগুলোই করতেছে, এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে একটু কথা বলবো। আরও কয়েকজন ভাই জানতে চেয়েছেন আসলে সিজনাল ওয়ার্ক ভিসা বা এগ্রিকালচার ভিসা। অনেকেই বেশ ভালোভাবেই মনে হচ্ছে তারা অলরেডি এগ্রিকালচারের ভিসা পেয়ে গেছে। আসলে আদতেও সেটা আসল কি না, আসলে ওই ভিসা হয় কি না, এটাও আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করছি ভিডিওটি পুরোপুরি দেখবেন। তো চলুন শুরু করা যাক। তো যেটা বলছিলাম, প্রথমত যে কথাটা হচ্ছে, কিছু ভাই বা অনেকেই কমেন্টস করছেন যে আসলে ভাই আপনার এইসব কথার সোর্স কি, বা আপনি কিসের ভিত্তিতে কথাগুলো বলেন। তো আমি আসলে আমার নিজের ব্যক্তিগত যেই এক্সপিরিয়েন্স আছে, আমি অনেক স্ট্রাগল করে নিউজিল্যান্ডে আসছি। সো বিভিন্ন ওয়েতে বিভিন্ন জায়গাতে আমার যেতে হয়েছে, আমি অনেক কিছু নিজে দেখছি, উপলব্ধি করছি, অনেক কিছু ফেস করছি। সো আমি সেইগুলোর ভিত্তিতে, এবং যেহেতু আমি এখানে এখন আছি আর আমি এগুলো নিয়ে অনেকের সাথেই কথা বলি, বিভিন্ন বিষয়ে আমি চেষ্টা করি সঠিকগুলো জেনে অন্যকে জানানোর জন্য। তো আমি আমাদের যে কমিউনিটি আছে বা বড় ভাই আছে, সিনিয়ররা যারা অনেক দিন ধরে আছেন, সবার সাথে কথা হয় এইসবের ভিত্তিতে, এবং আমি রিয়েল জিনিসটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আশা করি বুঝতে পারছেন। আমি পুরোপুরি আমার ব্যক্তিগত মতামত এবং বিভিন্ন আমার সিনিয়র ভাইদের বিভিন্ন অভিমত বা মতামতের ভিত্তিতে আমি আসলে এই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করি এবং দেই। এখন কথা হচ্ছে, নিউজিল্যান্ডে আমরা বাংলাদেশিরা কোন কোন ধরনের ভিসা পাই বা কোন কোন ধরনের ভিসাতে আসছি, কোন কোন ধরনের সেক্টরের আর কি কাজগুলো করছি। তো প্রথম কথা হচ্ছে, নিউজিল্যান্ডে মূলত কনস্ট্রাকশন রিলেটেড যেই সেক্টরগুলো আছে, ম্যাক্সিমাম দেশেই এই ধরনের সেক্টরেই বেশিরভাগ বাংলাদেশি আছে। ঠিক সেইভাবে আমরাও এখানেই অবকাঠামোগত বা কনস্ট্রাকশন সেক্টরের জবগুলোতেই অনেক প্রফেশনে আছি। তার মধ্যে বিভিন্ন মানুষ বিভিন্ন পেশাতে আছে। তার মধ্যে বেশি দেখা যায় যেটা, সেটা হচ্ছে কার্পেন্টার। কার্পেন্টার আপনারা হয়তো অনেকেই জানবেন, বা দেশে যারা আছেন তারা জানেন কিনা আমি জানি না, বা সিঙ্গাপুর বা মালয়েশিয়া, দুবাই, বিভিন্ন কান্ট্রিতে যারা এখন জব করেন তারা হয়তো জানবেন। কার্পেন্টার জবটা হচ্ছে কাঠের বিভিন্ন কাজ বলা হয় আর কি, বিল্ডার্স। তো কার্পেন্টারের কাজের প্রচুর ডিমান্ড এখানে, এবং কার্পেন্টারের কাজে অনেকে আছে। কারণ আপনারা জানেন নিউজিল্যান্ডে উঁচা বড় বড় অবকাঠামো নাই, মোটামুটি খুব ছোট ছোট সব বাড়িঘর, এবং 90% ঘর বাড়ি সবই কাঠ দিয়েই তৈরি হয়। সো কার্পেন্টারের কাজের একটা প্রচুর ডিমান্ড আছে এখানে। কাঠ জাতীয় যে কাজগুলোই আছে, আপনি শুধু কার্পেন্টার না, ফার্নিচার, ক্যাবিনেট, যারা সিঙ্গাপুরে আছেন বিশেষ করে তারা অনেকেই জানেন, ক্যাবিনেট মেকিং বা ক্যাবিনেট ইনস্টলার, এই ধরনের অনেক কাজ আছে। তাদের একটা ভালো ডিমান্ড এখানে আছে, এবং বাংলাদেশিরাও এখানে এই ধরনের জব করে। দ্বিতীয়ত আর একটা আছে হচ্ছে স্ক্যাফোল্ডার। আপনারা অনেকেই জানেন স্ক্যাফোল্ডিংয়ের কাজ। স্ক্যাফোল্ডিংয়ের কাজের এখানে একটা অনেক ডিমান্ড। স্ক্যাফোল্ডিংয়ের কাজে বিভিন্ন বাংলাদেশি আছে।
আর একটা হচ্ছে ওয়েল্ডার ফেব্রিকেটর। ওয়েল্ডিংয়ের কাজ পৃথিবীর যে কোনো দেশেই আপনি আলাদা ধরনের একটা ডিমান্ড পাবেন এটার, সেটা যে দেশেই হোক। সো নিউজিল্যান্ডেও প্রচুর বাংলাদেশি আছে যারা ওয়েল্ডার এবং ফেব্রিকেটর হিসেবে আছেন, বিশেষ করে যারা সিঙ্গাপুরে ছিলেন। সিঙ্গাপুরের ওয়েল্ডার শিপইয়ার্ডে যারা ছিলেন তারা বিভিন্ন ওয়েল্ডিং জবের সেক্টরে এখানে আছেন, বিভিন্ন ধরনের ওয়েল্ডিং। আর একটা হচ্ছে রুফার। রুফিংয়ের কাজটা আসলে আমাদের বাংলাদেশে সরাসরি আমি কখনো দেখিনি ওইভাবে। এক কথায় যদি বলি, আমাদের গ্রামের যেই বাড়িগুলোতে টিনের যেই চাল দেয়া হয় সেটাই তো এক ধরনের, ওটাকে ইংলিশে আর কি রুফ বলে। তো এখানে তো আর টিন ব্যবহার করা হয় না, এখানে অন্য এক ধরনের জিনিস ব্যবহার করা হয়। তো সেই রুফিংয়ের কাজেও এখানে প্রচুর বাংলাদেশি ভাই আছে। ইভেন আমার অনেক পরিচিত ভাই আছে যারা রুফিংয়ের কাজ করে। আর আরও একটা কাজ আছে যেটা হচ্ছে ফ্লোরিং। শীত প্রধান দেশগুলোতে আসলে ফ্লোরে কংক্রিট বা টাইলস এই জাতীয় জিনিসগুলো ব্যবহার কম হয় ঠান্ডার কারণে। তো এখানে কার্পেট, তারপরে টিম্বার, মানে ফ্লোরে এক ধরনের টিম্বার লাগানো হয়। আরও বিভিন্ন আছে জিনিস আছে যেগুলোকে আসলে বাংলাদেশে আসলে এগুলোর আমি প্রচলন দেখিনি, সেগুলো এখানে আছে। এই কাজেরও প্রচুর ডিমান্ড আছে এখানে, ফ্লোরিংয়ের কাজ। মানে আপনি বাসা বাড়ি বলেন, অফিস আদালত, বিল্ডিং, মানে স্কুল কলেজ যা কিছু আছে, ফ্লোরে এরা হয়তো টিম্বার, নয়তো ভাইনাল, আর না হলে কার্পেট, এই তিনটা জিনিসের যে কোনো একটা লাগাবেই। সো এই কাজটার অনেক ডিমান্ড আছে। আর আরও কিছু কাজ আছে, তার মধ্যে হচ্ছে এক্সকাভেটর অপারেটর। এটা খুবই খুবই ডিমান্ডেবল একটা জব এবং অনেক হাই পেইডও বোধ হয় আমার জানা মতে। আর একটা কাজ আছে যেটা হচ্ছে জিপ বোর্ডের কাজ। সিঙ্গাপুরে যারা থাকেন তারা হয়তো বুঝবেন, পার্টিশন, আমরা যেটাকে পার্টিশন বোর্ডের কাজ বলি, সেটার কাজের এখানে একটা ডিমান্ড আছে। অনেকেই এই কাজ করতেছে, অনেক বাংলাদেশি ভাই আছে এখানে, আমার পরিচিত অনেক ভাই আছে যারা এই কাজগুলো করতেছে। তো কনস্ট্রাকশন, এগুলো সবই কনস্ট্রাকশন রিলেটেড কাজ। এই কাজের মধ্যেই মূলত বাঙালি ভাইরা আছে এবং আমরা বাংলাদেশিরা বিভিন্ন দেশে থাকছি, বা বাংলাদেশ থেকে কিভাবে কে কোন ভিসায় আসছে আমার জানা নাই। আমি যাদেরকে পাইছি বা আমি যাদের সাথে কাজ করি সবাই ভাই সিঙ্গাপুর বা মালয়েশিয়া বা দুবাই থেকেই আসছে এই জাতীয় কাজগুলোতে। আরও বিভিন্ন জব আছে যারা বাংলাদেশ থেকে সরাসরি এখানে আসছে, তারা বিভিন্ন আইটি সেক্টর, মেডিকেল, হেলথ কেয়ার সেক্টর, এই সমস্ত হাই কোয়ালিফাইড, যাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড অনেক ভালো, তারাও হয়তো অনেকেই দেখছি সরাসরি বাংলাদেশ থেকেই আসছে এই ধরনের জবে। তো তাদের জবের সেক্টর তো আসলে আলাদা, তাদের প্রফেশন আলাদা ধরনের প্রফেশন। এই ধরনের প্রফেশনে সচরাচর মানুষ দেখা যায় না, খুব কম। আমি অ্যাভারেজে যাদেরকে বেশি দেখা যায় বা মূলত ওয়ার্ক ভিসা বলতে যাদেরকে খুঁজে পাওয়া যায় বা যারা আসছে তাদের কথাই বলতেছি আর কি, এই ধরনের কাজের জন্য। এখন কথা হচ্ছে, কিছু মানুষ প্রশ্ন করে যে আসলে এগ্রিকালচার বা ফার্ম ভিসা, গরুর খামার, ফল তোলা বা সিজনাল ভিসা, ভাই সত্যি কথা বলতে আমি যতগুলো কাজের কথা বললাম এই কাজগুলোর বাইরে আরও কনস্ট্রাকশন রিলেটেড অনেকগুলো কাজ আছে, পেইন্টার, তারপরে আরও যাই হোক আরও বিভিন্ন ধরনের কাজ আছে। এই কাজগুলোতেই মানুষজনকে আমরা দেখছি বা শুনছিও। তাছাড়া বিভিন্ন ফার্মের কাজ বা কৃষি কাজ, এই ধরনের কাজে ভাই কখনো কোনো বাংলাদেশিকে আমিও দেখি নাই, বা আমি আমাদের বড় ভাই সিনিয়ররা যারা আছেন অনেক দিন ধরে তাদের কাছ থেকেও কখনো শুনি নাই যে আসলে এগ্রিকালচার বা গরুর ফার্ম বা সিজনাল ভিসাতে নিউজিল্যান্ডে বাংলাদেশি আসে। এটা ভাই সত্যি বলতে আমার নিজের জানা নাই, কারণ আমি যেটা দেখিনি, আমার চোখে আজ পর্যন্ত পড়েনি বা আমি শুনিও নি, বিভিন্ন মানুষের কাছ থেকেও শুনিনি। এখন কথা হচ্ছে, অনেকেই বলবেন তাহলে ভাই না জেনে কথা বলছেন কেন। বিষয় হচ্ছে ভাই, আমি যেটা দেখিনি বা ম্যাক্সিমাম মানুষ যেটা দেখে নাই, যারা যত বাঙালি এখানে আছে তাদের মুখ থেকে যেটা শোনা যায়নি, তো তাদের কথা তো আর মিথ্যা না। তারা এখানে যারা 10 বছর 15 বছর ধরে আছে তারা তো আর মিথ্যা কথা বলতেছে না। আপনারা বাংলাদেশ থেকে অনেকেই অনেকের এজেন্সির পাল্লায় পড়ে, এজেন্সি বলতেছে আপনাদেরকে সিজনাল ভিসা দিবে 6 মাসের, এখানে আসার পরে তারপরে ভিসার মেয়াদ বাড়ায় নিয়ে আবার থাকতে পারবেন। ভাই এই ধরনের প্রসেস আছে কিনা আমার জানা নাই, বা আমি যে সেক্টরগুলোর কথা বললাম
কনস্ট্রাকশন রিলেটেড, এই প্রত্যেকটা সেক্টরের জবের জন্য কিন্তু আপনাকে স্কিলড হতে হবে, এবং আপনি যদি এই কাজে পুরোপুরি স্কিলড হন সেক্ষেত্রে আপনি এই ধরনের জবের জন্য অ্যাপ্লাই করে আপনি এই পজিশনে আসতে পারবেন। তাছাড়া আপনি যদি বলেন যে আমি ওয়ার্ক ভিসা নিয়ে, সিজনাল ওয়ার্ক ভিসা, কৃষিকাজ বা এগ্রিকালচার বা গরুর ফার্মের কাজ, বা অনেকেই মনে করেন যে রেস্টুরেন্টের হেল্পার বা রেস্টুরেন্টে যে ধরনের কাজ করে, মূলত ইউরোপে যে ধরনের কাজগুলো করা হয়, ফ্রান্স, ইটালি, জার্মানিতে যারা যায়, অনেক রেস্টুরেন্টে যারা হেল্পিংয়ের কাজ করে, ভাই সত্যি কথা বলতে এখানে রেস্টুরেন্টের কাজে ওইভাবে কোনো মানুষ খুঁজে পাওয়া যায়নি। রেস্টুরেন্টের কাজগুলোতে ওই ধরনের আসলে সুযোগ সুবিধা এখানে নেই, বিশেষ করে বাঙালিদের। রেস্টুরেন্টে যদি কোনো বাঙালি কাজ করে থাকে, যারা স্টুডেন্ট ভিসা এখানে আসে, স্টুডেন্টরা পার্ট টাইম হয়তো রেস্টুরেন্টে জব করার সুযোগ পায় এবং তারাই করে। যদি কোনো বাঙালিকে দেখা যায়, সেক্ষেত্রে আমি যেমন কিছু সুপার শপে গেছি এর আগে, তারা সিকিউরিটি জব করতেছে, আমাদের সাথে কথা হলো, তো তারা স্টুডেন্ট ভিসা এখানে আছে, সো সপ্তাহে 20 ঘন্টা কাজ করতে পারে, এই জন্য তারা ওই ধরনের কাজগুলো করে। কিন্তু এটা কোনো স্কিলের মধ্যে পড়ে না, কোনো স্কিল জব না এগুলা। আর এগুলোর জন্য আলাদা সিকিউরিটির জন্য আপনি বাংলাদেশ থেকে ভিসা করে আসতে পারবেন, ব্যাপারটা এমনও না। আশা করছি আপনারা আমি যেই সেক্টরগুলোর কথা বললাম এবং যে ধরনের কাজের কথা বললাম, এই ধরনের কাজের স্কিল যাদের আছে তারা বিভিন্নভাবে অ্যাপ্লাই করতে পারেন বা ট্রাই করে দেখতে পারেন। তবে যে সমস্ত ভাই বা যে সমস্ত মানুষ বাংলাদেশ থেকে সরাসরি বিভিন্ন এগ্রিকালচার ভিসা বা কৃষিকাজ, ফার্মের কাজ, গরুর ফার্মের কাজ, বা বলতেছেন যে আসলে সিজনাল ভিসা, ভাই এই ধরনের ভিসাতে বাঙালি এখানে আমার চোখে পড়ে নাই। আমার কলিগ, বন্ধু বান্ধব, বড় ভাই, সিনিয়র যাদের সাথে কথা হয়েছে, তারাও কখনো বলে নাই যে এই ধরনের কাজে বাংলাদেশ থেকে এখানে লোক আসে বা ভিসা হয়। আমি জানি না ভাই কোন ধরনের এজেন্সি এরা, কিভাবে তারা ভিসা বের করে দেয়। এতদিন যেটা সম্ভব হয়নি, এই 2024-এ এসে এখন কিভাবে তারা ভিসা করতেছে তারাই ভালো জানে। তবে আপনারা যদি আসতে পারেন তাহলে আসবেন, তবে কোনো কিছু করার আগে খুব চিন্তাভাবনা করে আসবেন ভাই। আমি বরাবরই একটা কথা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে নিউজিল্যান্ডে সবসময় স্কিল্ড ওয়ার্কার হায়ার করে। স্কিল্ড ওয়ার্কার হায়ার করে নিউজিল্যান্ডে, তারা হাই স্যালারি পে করে। সো এই ধরনের জবে সরাসরি বাংলাদেশ থেকে আপনাকে কোনো এজেন্সি ভিসা করে দেবে, এগুলো একটু চিন্তা ভাবনা করবেন। যারা এখানে আছে তাদের সাথে কথা বলবেন। অনেকে আছেন ভাই টাকা পয়সা আগে এজেন্সির কাছে জমা দেন, তাদের কাছে জমা দিয়ে তারপরে তারা 2-4টা পেপার আপনাদের হাতে ধরায় দেয়। সেই পেপারগুলো নিয়ে আপনারা তখন আসেন বিভিন্ন মানুষের কাছে শুনতে। তখন যদি কেউ বলে যে না এগুলো ভুয়া, অনেকেই এটার বিপরীতে চলে যান, বিশ্বাস করেন না, উল্টো গালাগালি শুনতেও হয়। ইভেন আমিও মাঝে মধ্যে কয়েকজন রাগবাগ শুনছি যে হ্যাঁ ভাই আপনারা যে বসে আছেন এজন্য বিভিন্ন ধরনের তালবাহানার কথা বলেন, সবই দিই, যেটাই দিই সেটাই ভুয়া, যেটাই দিই সেটাই ফেক। আসলে ভাই যেটা ফেক সেটা তো ফেকই, যেটা ফেক সেটা তো ফেক বলতেই হবে ভাই। আপনি যদি লিগ্যাল কিছু আনেন তাহলে না লিগ্যাল বলা যায়। আর আমি একা তো আর বলতেছি না যে এটা ফেক। আপনি যেখানেই দেখাবেন, যত মানুষের কাছে দেখাবেন যারা নিউজিল্যান্ডে আছে, তারা অবশ্যই ফেক বলবে, কারণ এটা তো ফেকই। তো ব্যাপারটা এইরকম। আসলে আপনারা এই কাজগুলো করার আগে একটু চিন্তা ভাবনা করে টাকা পয়সা জমা দেবেন না ভাই কারো কাছে। এই ধরনের ভিসা হয় কিনা আপনারা আগে শুনবেন। ছোট ছোট দ্বীপরাষ্ট্রগুলো আছে, নিউজিল্যান্ড শুধুমাত্র তাদেরকে সুযোগ করে দেয়, গরিব দেশ এগুলো, তাদেরকে সুযোগ করে দেয় 6 মাস বা 9 মাসের মেয়াদের একটা সিজনাল জব এখানে হয়। সেই 6 থেকে 9 মাস তারা এখানে এসে জব করে আবার সোজা ব্যাক চলে যায় সেই দেশে। এদের জন্য এই সুযোগগুলো নিউজিল্যান্ড সরকার দিয়ে থাকে। আমি জানি না যে এজেন্সিগুলো কিভাবে আপনাদেরকে এইসব সুযোগ সুবিধা দিচ্ছে, কেমন করে, আল্লাহ জানে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আর যদি কোনো কিছু প্রশ্ন জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্টসে জানান, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। তবে আমি সবসময় বলবো আপনারা কারো কাছে ভাই টাকা পয়সা জমা দিবেন না, টাকা পয়সা জমা দিয়ে আগেই কোনো কিছু করতে যাবেন না। একটা মাত্র পেপার বের করার জন্য আপনারা 2-3 লক্ষ 4 লক্ষ টাকা আগে এজেন্সির কাছে দিয়ে ফেলেন। ওই পেপার বের করতে ভাই যে কেউ বের করে আপনাকে দিয়ে দিতে পারবে, ফ্রি পেপার। তো শুধু শুধু এত টাকা পয়সা নষ্ট না করে আপনি তো নিজে শেষ হবেন, পরিবারকেও শেষ করে ফেলবেন। কারণ এমন একটা দেশের কথা বলে মানুষ, আসার জন্য 18 লক্ষ 20 লক্ষ 30 লক্ষ টাকা দিয়ে দিতে রাজি হয়ে যান। আপনারা একটু চিন্তা ভাবনা করেন যে আমি যেখানে যাচ্ছি সেখানে আমি আমার কি উদ্দেশ্যে যাওয়া, আমি কিভাবে যেয়ে থাকবো,
তাহলে আমি ভালো মতো চিন্তাভাবনা করি। এইগুলো একটু চিন্তাভাবনা করেন ঠান্ডা মাথায় করে, তারপরে যারা এখানে আছে তাদের সাথে কথা বলেন, কথা বলে তারপরে একটা কিছু ডিসিশন নেন। আশা করি ফল ভালো হবে। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।